কোম্পানির ডেপুটি প্রজেক্ট হেড জনাব সাজ্জাদ হোসেন স্যার। স্যারের জন্য সবাই একটু জোরে করে অসংখ্য ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? যাক, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মহান আল্লাহ দরবারে। সেই সাথে আজকে মাসিক উন্নয়ন সভায় উপস্থিত আছেন আমাদের কোম্পানির সুযোগ্য অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট হেড সাউন্ড বারে মোহাম্মদ আক্কাস আলী স্যার। সেই সাথে আরও উপস্থিত আছেন আজকের সঞ্চালক কোম্পানির রিজনাল সেলস ম্যানেজার সাইফুল হোসেন স্যার এবং অত্র অফিসের সুযোগ্য অফিস ইনচার্জ সেলস ম্যানেজার সাকওয়াত হোসেন স্যার, ব্রাঞ্চ ম্যানেজার জসিম ভাই সহ সকল সহকর্মীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আর আসলে আজকে মিটিংয়ের মধ্যে দেখলাম আপনাদের অনেক নতুন মুখ দেখা যাচ্ছে। বিশেষত এই মির্জাপুর গোড়াই অফিসে কিন্তু আমাদের বোনদের আর কি মেয়ে কলিগদের সংখ্যাটা অনেক কম ছিল। তো আজকে কিন্তু সামনের চেয়ারে অনেককে দেখছি যারা ফিমেল কলিগ আমাদের সাথে অ্যাড হয়েছে। আপনাদের অভিনন্দন জানাচ্ছি, কারণ আমাদের দেখেছি যে আমাদের টিমের সবচেয়ে ভালো পারফর্ম করে মিরপুর অফিস। মিরপুর অফিসে কিন্তু সিংহভাগই নারীরা, লেডি লিডার। সেখানে মিরপুরের সবচেয়ে বড় লেডি টিম হচ্ছে মিরপুর টিমে, তারা কিন্তু কাজ করছে। নারীরা কিন্তু এই প্রফেশনে এগিয়ে আছে অনেকটা, ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনাদের সাথে আলাদা আলাদাভাবে পরিচয় হতে পারলে আরও ভালো লাগতো। আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নওগাঁতে, আর বর্তমান ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুরে। তো আসলে অনেক দিন পর আপনাদের সাথে দেখা, গত মাসেও আসা হয়নি, অনেকটা অসুস্থতার মধ্যে থেকে গেছে। বর্তমান সময় দেখবেন একটা জ্বরের সিজন চলছে, তাই না? তা আমি নিজেও দেখা গেল চিকনগুনিয়া জ্বরে হঠাৎ করে আক্রান্ত হওয়ার পরে এখনও যথেষ্ট শক্তি পাই না হাতের মধ্যে। তো জ্বরের মজা দেখা গেল যে ডেঙ্গু বা অন্য কিছু হলে দ্রুত সার্ভাইভ করা যায়, কিন্তু চিকনগুনিয়াতে দেখা গেল যে জ্বরের পর বেশি পেন হয় আর কি। হাতে পায়ে পেন, শরীরে পেন। এই যেমন হাতে আপনি মুষ্টি করবেন, এর বেশি জোর মুষ্টি করতে পারবেন না, একটা সময় মুষ্টি করাই চাপ হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা প্রত্যেকে শেফা দান করুক, আমাদের সুস্থ রাখুক, কারণ সুস্থতা অনেক বড় একটা নিয়ামত, ঠিক কিনা? তো দেখেন, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে গোড়াই মির্জাপুর অফিসে একত্রিত হয়েছি কিছু মুক্ত আলোচনা করার জন্য। আর এই দিনটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত আনন্দের হয়ে থাকে, কারণ আমাদের সকল সহকর্মীরা এই দিনটাতে আমরা একত্রিত হই, আমাদের একে অপরের নানান আলাপ আলোচনা বা আমাদের পরিকল্পনাগুলো আমরা শেয়ার করি, ঠিক কিনা? তো আপনারা যারা এখানে আছেন আজকে, আপনাদের মধ্যে দেখেছি ভাইদের মধ্যে 3 জন নতুন আছেন, আর বাকি 3 জন ছাড়া আপনারা তো 3 জন নতুন আছেন, তাই না? আচ্ছা আচ্ছা, এই ছাড়া আপনি সামনে আপুরে যারা আছেন, আপনাদের কি প্রত্যেকে নিয়োগ হয়েছে এই কোম্পানিতে? হ্যাঁ, গ্রাহক হিসাবে আজকে কি গ্রাহক প্রোগ্রাম হচ্ছে স্যার? ও গ্রাহক। আচ্ছা, আমাদের দেখেন, আমরা যেহেতু উন্নয়নমুখী কাজ করি এই অফিসে, আমি মনে করি একটা সময় যখন এই মির্জাপুর অফিসটা প্রথম চালু হয়, প্রথম আমরা যখন কাজ করি, তখন এখানে দেখা গেল যে সাকওয়াত স্যার হচ্ছে, আকাশ স্যার ছিলেন তো চান্দুরা বেজের মানুষ। এখানে মূলত ব্রাঞ্চ ম্যানেজার জসিম ভাইয়ের নেতৃত্বে আমরা প্রথম কাজ করি, ওনার নেতৃত্বে। তো ওনার নেতৃত্বে একটা সময় কিন্তু এখানে কোনো অফিস ছিল না, এখানে কিছুই ছিল না, একটা অফিস ছিল না। তো কোম্পানি প্রথম অবস্থায় দেখা গেলো এখানে ভালো পারফরমেন্স চলছে, যার কারণে এখানে কিন্তু একটা অফিস অনুমোদন দিয়েছে। তারপর এখানে পিওন বা এসপিসি অ্যাকাউন্টসের অনুমোদন দেওয়া হয়েছিল, সেটাও ট্রান্সফার হয়তো আছে। তো একটা সময় কিন্তু শূন্য থেকে আপনারা শুরু করেছিলেন না? হ্যাঁ, জসিম ভাই যখন প্রথম শুরু করেছিলেন, জসিম ভাই, চাওয়ান ভাই, আরিফ ভাই, জামিল ভাই, সবাই কিন্তু একটা দেখা গেল চমৎকার একটা উদ্যোগ নিয়ে কিন্তু এখানে ব্রাঞ্চটা ডেভেলপ করেছে। আমরা সহযোগিতা করেছি, কিন্তু মূল কাজটা তো তাদেরই করতে হয়েছে না? তো আমরা যতই বাইরে থেকে আসি, আপনারা কিন্তু যারা এই অফিসে কর্মরত আছেন, এটা কিন্তু আপনাদের ঘর না? এই অফিসের উন্নয়নের জন্য যে কাজ করতে হবে, আমাদের প্রত্যেকটা এফএ থেকে আমাদের এখানে যে সেলস ম্যানেজার স্যার আছেন, অফিস ইনচার্জ, প্রত্যেকটা ব্যক্তির কিন্তু সমান দায়িত্ব ডিপেন্ড করে না? দেখেন, আমাদের লাইফে কিন্তু কি আছে, সফল ব্যক্তি, ব্যর্থ ব্যক্তি আছে না? হ্যাঁ, সফল আছে না মানুষ? আবার দেখেন, একজন সফল মানুষ দেখবেন হাজার কোটি টাকা তার জীবনে ইনকাম করেছে, তাদের লাইফ হিস্টোরি দেখবেন। এই যেমন দেখেন গার্মেন্টস, দেখেন বড় বড় বেঙ্গল গ্রুপ, যেমন আমরা বেঙ্গলে জব করছি,
বা আজকে আপনার হামিম বা এই গ্রুপগুলো আজ থেকে 50 বছর আগে কি ছিল তাদের বলেন তো? কিছু ছিল? তারা দেখবেন শূন্য থেকে শুরু করেছে, চকবাজার প্লাস্টিক দিয়ে শুরু করেছে, জিরো থেকে শুরু করেছে। আজকে এই ব্র্যান্ডগুলোর ভ্যালু লক্ষ কোটি টাকার উপর, তাদের কিন্তু ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে। তাহলে তাদের একটা উদ্যোক্তা তারা ছিল, তারা তার লাইফ ইনকাম করেছে না 50 বছরে। আজকে কিন্তু তারা বার্ধক্যে চলে আসছে, কিন্তু তারা লক্ষ কোটি টাকার সম্পদের মালিক। কিন্তু এমন ভাই বোন কি আমাদের সমাজে আছে না, যে নিজের দায়িত্ব নিতে পারতেছে না, সন্তানদের উপর ডিপেন্ড করতে হচ্ছে। আজকে মেডিসিন লাগলে সন্তানের কাছে হাত চেয়ে নিতে হচ্ছে যে আমাকে মেডিসিন কিনতে হবে। আছে না এমন মানুষ? পাচ্ছেন না আপনি? এই মানুষের সংখ্যাই তো বেশি, ঠিক কি না? তাহলে দেখেন, একজন মানুষ সফল মানুষ কেন সফল হয়? আমি মনে করি যে সে পরিশ্রম করেই সফল হয়, ঠিক কি না? যে পরিকল্পনা মাফিক পরিশ্রম করবে সঠিক জায়গায়, সে ব্যক্তি কিন্তু অবশ্যই সফল হবে। যেমন দেখবেন, এই যে নিচে আমাদের যারা ব্যবসায়ী আছে না, হ্যাঁ, প্রত্যেকটা ব্যবসায়ী, আপনি চাকরি করবেন, চাকরিতে কিন্তু একটা কি করা হয়, গোনা টাকা, তাই না? একটা হিসাবের টাকা, যে আপনি মাসে 20,000, 30,000, 50,000 বেতন পেলে আপনার পারিবারিক কস্টিং আছে, আপনার বাচ্চাদের পড়াশোনা আছে, হ্যাঁ, আপনার আমার মৌলিক চাহিদা পূরণ করার পরে একটা সামান্য পরিমাণ সঞ্চয় থাকে। এটার উপর আমরা কি ডিপেন্ড করি না? কিন্তু যারা দেখা গেল যে একটা ধরেন এখানে একটা বড় সুপার শপ যারা আছে, যেখানে দেখা গেল পার ডে 30,000, 50,000 টাকা সেল হয়, সে কিন্তু একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী। একজন সুপার শপের মালিকের বেতন কত বলেন তো? কত বেতন? বা বড় দোকান করছে, হ্যাঁ, তার কি মাসিক কোনো বেতন আছে? সে মনে করে যে আবার, হ্যাঁ, দেখা গেলো আমরা অনেকেই পার মান্থ যে বেতনটা ইনকাম করি, অনেক ক্ষেত্রে সে পার দিন কিন্তু একজন ব্যবসায়ী সেই ইনকামটা করে নিয়ে যায় না? তাকে কি ওইরকম বাজেট করে চলতে হয়? সে কিন্তু আনলিমিটেড ইনকাম করে, তার পরিবারের পিছনে তার নিজের জন্য ব্যয় করার সক্ষমতাও তাও সেরকম থাকে না? তো দেখেন, এখানে ব্যবসায়ীদের কিন্তু প্রত্যেকের, যেমন আপনার আমার একটা সময় নাম ছিল না, হ্যাঁ, নাম ছিল, তারপরে এখন আমাদের প্রত্যেকের কিন্তু কি হয়েছে, নাম্বার হয়েছে না? যেমন আপনার নাম্বারে আমি ডায়াল করলে আপনাকে পেয়ে যায় না? নাম্বারিং হয়ে গেছে না মানুষের, আমাদের প্রত্যেকের? হ্যাঁ, এখন আবার কি হয়েছে, প্রত্যেকটা মানুষের কিন্তু এখন লাইসেন্স নাম্বার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেমন আপনার ব্যবসায়ীর একটা ট্রেড লাইসেন্স নাম্বার থাকে না? একজন ড্রাইভার যে থাকে তার একটা ড্রাইভিং লাইসেন্স নাম্বার থাকে। তেমনই আমাদের এই যে ইন্স্যুরেন্সে আমরা যারা কাজ করছি, আমরা যারা বিমা কর্মী বা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, আর্থিক উপদেষ্টা, আমাদের কিন্তু প্রত্যেকের একটা লাইসেন্স নাম্বার হয়। এই লাইসেন্স নাম্বারটা কিন্তু আমাদের কি করা হয়, আইডিআরে, আমাদের যে ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ সংস্থা, সেই সংস্থা থেকে কিন্তু আমাদের এই লাইসেন্স নাম্বারটা পাওয়া হয়। এখন দেখেন, এই একই লাইসেন্স নাম্বার দিয়ে, অর্থাৎ আপনি দেখবেন একজন ব্যবসায়ী ভাই একই ট্রেড লাইসেন্স দিয়ে সে দেখা গেল কোটি কোটি টাকা ইনকাম করেছে না? আবার অনেক ব্যবসায়ী ভাই আছে কিন্তু সে লাইসেন্স নেওয়ার পর কিন্তু সফল হতে পেরেছে নাকি? তো আমাদের এখানেও কিন্তু দেখেন, আপনি এই কোম্পানি থেকে যখন একটা নিয়োগ হয়, তখন কিন্তু আপনার নামে একটা লাইসেন্স নাম্বার বের হয় রেগুলেটরি থেকে। এই লাইসেন্স নাম্বারটা কিন্তু অত্যন্ত ভ্যালুয়েবল, কারণ এই লাইসেন্স নাম্বার দিয়ে কিন্তু কেউ কোটি কোটি টাকার মালিক হচ্ছে, ইনকাম করতেছে। আমরা আবার অনেকেই আছি যে টাকা গেল দিন শেষে আমরা কি করতে পারতেছি না, ভালো ইনকাম কিছু করতে পারতেছি না, এই প্রতিষ্ঠানের উপর। তাহলে আপনি বলেন তো, যে ভালো ইনকাম করে আর যে ভালো ইনকাম করে না, এটার দায়ভার কার? একমাত্র ওই ব্যক্তির নিজের। কারণ প্রত্যেকটা মানুষ তার দিন শেষে কর্মফলটাই হাতে পায়, ঠিক কি না? জীবন শেষে তার কর্মের হিসাব কি প্রত্যেকে দিতে হবে না? আপনি যদি সৎকর্ম করি, আমি যদি সৎকর্ম করি, আমি ভালো ফল পাবো, যে অসৎকর্ম করবে সে মন্দ ফল পাবে, তাই না? কিন্তু দেখেন, আমাদের এখানে দেখবেন যে ভালো জিনিস, আপনি ইন্স্যুরেন্স নিয়ে কাজ করছেন, আকাশ স্যার আলোচনায় ছিল, আমরা কি করছি, মানুষকে সঞ্চয়ের জন্য উৎসাহিত করছি একটা ইসলামিক প্রতিষ্ঠানে, ঠিক কি না? হ্যাঁ, আমরা যেহেতু মুসলিম, আমরা তো প্রত্যেকেই চাই ভাই বোনেরা, আমরা একটা শরিয়া বেস কোম্পানিতে মানুষ সঞ্চয় করি, যাতে প্রফিট পাই, কিন্তু সুদ যেন না পাই। প্রফিট আর সুদ কি এক জিনিস? আমরা গ্রাহককে কিন্তু চুক্তিতে বলি আমরা কি দেব, প্রফিট দিব। এখন প্রফিট কি সুদ হবে? আমরা সবাই একটা ব্যবসায় বিনিয়োগ করছি, এখান থেকে যে মুনাফাটা আসবে এটা আপনার লাভ, প্রফিট, ঠিক কিনা? আর সুদ যেটা রিবা, সেটা কিন্তু আলাদা একটা বিষয় থাকে। তো আমাদের একটা ইসলামিক স্ট্যান্ডার্ড কোম্পানিতে আমরা কি করছি বলেন তো, মানুষকে সঞ্চয়ের জন্য উৎসাহিত করছি। এটা কি মন্দ কাজ করছি না। দ্বিতীয় নম্বর দেখা গেল,
হঠাৎ অসুস্থ হলে আমরা একটা আর্থিক ক্লেম ওই পরিবারকে প্রোভাইড করছি। দেখা গেল আমাদের এই সপ্তাহে আমাদের একজন বিলাল ভাই আশুলিয়া অফিসে, ওনার হচ্ছে হঠাৎ মেয়ের অ্যাপেন্ডিসাইজের অপারেশন হলো, অ্যাপেন্ডিসের ব্যথা, তো ওনার খরচ হয়েছে 43,112 টাকা। কোম্পানি ওনাকে 1,085 টাকা পরিশোধ করতে হয়েছে, 42,000 সামথিং টাকা কিন্তু কোম্পানি পরিশোধ করছে। 43-এর মধ্যে কত পরিশোধ করছে? 42,000 টাকা। এটা কি আপনাদের জন্য সন্তোষজনক সার্ভিস না আমাদের জন্য? যেমন গতকাল একজন ডিসচার্জ পেয়েছে হচ্ছে মাসুম হোসেন, উনি আশুলিয়ার, ওনার ডেঙ্গুতে হসপিটালে ভর্তি হয়েছে, খরচ হয়েছে 45,000 টাকা। পুরো টাকায় কিন্তু সমুদয় টাকা কোম্পানি পরিশোধ করেছে। তা আমাদের জন্য কি হেলথ ইন্স্যুরেন্স দরকার আছে না প্রত্যেকটা ফ্যামিলিতে? কারণ দেখেন, আমরা ব্যাঙ্কগুলো কিন্তু শুধু সঞ্চয়ের জন্য আমরা উৎসাহিত করছি না, আমরা একটা পরিবারের জন্য একটা ফ্যামিলি ডক্টর হিসেবে কাজ করছি। যে ভাই, আপনি যদি আমাদের এখানে একটা সঞ্চয় নেন আপনার নিজের জন্য, হাজব্যান্ড ওয়াইফ অথবা পুরো পরিবারের জন্য, আমরা যে মেডিকেল ইন্স্যুরেন্স কার্ড দিব, এই কার্ড থাকা অবস্থায় ওই ব্যক্তি যদি বা ওই ব্যক্তির ফ্যামিলি কেউ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলে সম্পূর্ণ খরচ কারা দিবে? আমরা পরিশোধ করব, ঠিক কি না? আবার দেখা গেল আমরা কিন্তু এখন নতুন করে, একটু মনোযোগী থাকবেন আপনারা, আমরা নতুন করে আরেকটা সার্ভিস অ্যাড করেছি, হচ্ছে টেলিমেডিসিন সার্ভিস। আচ্ছা বলেন তো, আপনারা যেখানে যারা আছেন, হঠাৎ আপনার ঠান্ডা, জ্বর বা যে কোনো অসুস্থতা যদি আপনার মধ্যে আসে, আপনি কি করবেন? অবশ্যই আপনার সবার আগে জরুরি কি, আপনি একজন ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন, ঠিক কি না? তো ডাক্তারের কাছে গেলে প্রথমে কি করতে হয়? আমাদের ডাক্তারের সিরিয়াল দিতে হয়, তারপরে ডাক্তারে কি করতে হয়? ফি দিতে হয় না? তারপর ডাক্তার প্রেসক্রিপশন দেয়, সেখানে দেখবেন ম্যাক্সিমাম মেডিকেলগুলোতে মানুষ কিন্তু প্রাইভেট মেডিকেলগুলোতে যেতে ভয় পায়। কেন পায় জানেন? এই ধরেন আমি গত 6 মাস আগেকার অভিজ্ঞতা শেয়ার করি আপনাকে। 6 মাস আগে হঠাৎ আমার কি আসছে? জ্বর আসছে। তো আমি ভাবলাম জ্বর আসছে, কী হয়েছে, একজন মেডিসিন ডক্টর দেখাই। মেডিসিন ডক্টরের কাছে গেলাম, ওনার ভিজিট নিল 700 টাকা। হ্যাঁ, কত টাকা ভিজিট দিছে? 700 টাকা। 700 টাকার ভিজিট নেওয়ার পর উনি আমাকে বলছে যে ঠিক আছে, আপনি নাফা নেন আর আপনি এই টেস্টগুলো করান ইবনে সিনাতে। উনি আমাকে 6,500 টাকার টেস্ট দিছে, বুঝছেন? তো উনি 6,500 টাকার টেস্ট দিছে, টেস্টগুলো করাইলাম, করাই ওনাকে রিপোর্ট দেখালাম, বলে যে না, আপনার সব রিপোর্ট ভালো, আপনি করেন, এই নাফাটা খান, আর আপনার হচ্ছে দেখা গেল স্ট্রেস ফ্রির জন্য একটা মেডিসিন দিছে, সব মিলে 150 টাকার মেডিসিন, 700 টাকা ডক্টর ভিজিট, 6,500 টাকা টেস্টের খরচ, 150 টাকার মেডিসিন। তা আসলে অনেক সময় কি করে জানেন, অনেক সময় বলে না যে ডাক্তার না, ওই ডাক্তার না কষায় একটা গান আছে না, ওই ডাক্তারের কাছে গেলে দেখা গেল যে এরা আপনি যে কোনো সমস্যা নিয়ে যাবেন, আপনাকে 5-7 হাজার টাকার টেস্ট ধরাই দিবে। কেন? এখান থেকে তাকে কিন্তু বেনিফিট আছে না? তারপর আপনি ওই ডাক্তার দেখানোর পর বাসায় আসছেন, আসার পর আপনি ফি দিলেন, টেস্টের এত টাকা খরচ করলেন, ওই ডক্টর কি কোনোদিন আপনাকে আমাকে ফোন দিয়ে বলবে যে আপনি সুস্থ হয়েছেন কি না? কোনো ডাক্তার বলে এত ফি দিয়ে এত কষ্ট করে আসলেন? বলে না। কিন্তু এখন চেঞ্জ আসছে, মানুষ কিন্তু আমরা এখন কি হচ্ছে বলেন তো, প্রযুক্তি নির্ভর হচ্ছি না। এখন কিন্তু আমরা কি করছি, টেলিমেডিসিন সার্ভিস দিচ্ছি আমাদের গ্রাহকদের। যে আমাদের যে কল সেন্টার নাম্বার আছে, যে আপনি যে কোনো অসুস্থতাজনিত কারণে যদি আপনি অসুস্থ ফিল করেন, রাত দিন 24 ঘন্টা আমাদের ওই কল সেন্টার নাম্বারে আপনি ডিরেক্ট ফোন দিবেন। আমাদের কোম্পানিতে যে নাম্বার দিয়েছেন পলিসিতে বা নিয়োগে, ওই নাম্বার থেকে কি করবেন, আপনি ওই কল সেন্টার নাম্বারে ফোন দিবেন, সাথে সাথে কল সেন্টার প্রতিনিধি আপনার কলটা কি করবে, রিসিভ করবে। রিসিভ করার পর আপনার অসুস্থতার যে প্রবলেম আছে, আপনি যে সেবাটা নিতে চান, সেটা যদি আপনি শেয়ার করেন তাকে, তারা জেনারেল ফিজিশিয়ান দরকার, অর্থাৎ MBBS ডক্টর এবং বিশেষজ্ঞ ডক্টর, আপনার যেটা লাগবে সেই ডক্টরের কাছে আমাদের কলটাকে তো রেফার করে দিবে। রেফার করে দিলে ওই ডক্টরের সাথে আপনি যে কথা বলবেন, অডিও কলে, ভিডিও কলে, ডাক্তার আপনার সমস্যার কথা শুনবে, শোনার পর আপনাকে সাথে সাথে প্রেসক্রিপশন করে দিবে যে আপনি কী ট্রিটমেন্ট নেবেন আর কি কি টেস্ট করা অনেক জরুরি। যেটা জরুরি সেটাই কিন্তু দিবে আপনাকে, কিন্তু যেটা জরুরি না সেই টেস্টগুলো কিন্তু আপনাকে দিবে না। তাহলে কিন্তু ওই যে দেখেছেন যে আমার যে 6,500 টাকার টেস্ট করতে হলো 6,500, এটা কিন্তু আর এই খরচের জায়গায় কিন্তু আপনি থাকছেন না। প্লাস আপনি টেস্ট করার পর ওই রিপোর্টগুলো কিন্তু আপনি আপলোড করে দিতে পারবেন হোয়াটসঅ্যাপে। আপনার সাথে সাথে একটা আইডি নাম্বার মেক হয়ে যাবে ওই প্রেসক্রিপশানে, ওই আইডি নাম্বার দিয়ে আপনি সাথে সাথে টেস্ট করার পর রিপোর্ট দিলে নেক্সট স্টেপে আপনার কি মেডিসিন দেওয়া লাগবে সেটাও কিন্তু আপনার ভর্তি লাগবে, সম্পূর্ণ পরামর্শ ওখানে পাবেন। এবং তারপরেও যদি আপনি একবার ফোন দেওয়ার পর যদি আপনি ফোন না দেন,
কমপক্ষে 3 টাইম ওই ডক্টর আপনার শারীরিক অবস্থার খবর নেবে যে আপনি প্রপার সুস্থ হয়েছেন কি না বা কী অবস্থায় আছেন। আর এছাড়া আপনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তারা কন্টিনিউয়াস আপনাকে ফলো আপ এবং পরামর্শ দিবে। এবং আপনি যে টেস্টগুলো করতে যাবেন আমাদের 500+ হসপিটালে সর্বোচ্চ 10 থেকে 50% পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন। তাহলে বলেন আপনি হঠাৎ এই যে জ্বর ঠান্ডা নানান রকম ছোটোখাটো ডিজিজ আমরা অলওয়েজ ভুগি না, আমাদের প্রত্যেকেরই গত 3 মাসে আমাদের ফ্যামিলিতে আমরা ভুগছি না, তাহলে আমাদের এই সার্ভিসটা কি আমাদের প্রয়োজন আছে না? এই সার্ভিসের প্রতি আপনার প্র্যাকটিসে যাবেন, আপনার সময় বাঁচবে, আপনার অর্থ বাঁচবে এবং আপনি একটা ভালো কিন্তু সেবা পাবেন। আপনারা দেখবেন অনেকেই কিন্তু কি আছে, অনেকেই কিন্তু সরকারি হসপিটালগুলোতে যেতে চায়, দেখেছেন অনেকে। যেমন আমাকে গতকাল একজন বলছে যে ভাই আমি এখানে যাব না, আমি সরকারি হসপিটালে যাব। বলে কেন? বলে সরকারি হসপিটালে যতই আমি একটু পরিশ্রম হয় কিন্তু ওই মেডিসিনটা আমার কাজে লাগে, আমার খরচটা কম হয়, কিন্তু নিড মেডিসিনটা কিন্তু আমাকে দেওয়া হয়, যেটা প্রাইভেটে গেলে কিন্তু অনেক সময় কিন্তু অতিরিক্ত কস্টিংটা করানো হয় না? তো মানুষের কিন্তু আপনার এই নিড মেডিসিনটা আমরা টেলিমেডিসিন সার্ভিসে আপনাদের প্রোভাইড করব এবং এটা আপনার পুরো পরিবারের জন্য থাকবে। এছাড়াও আপনারা গুরুতর রোগে আক্রান্ত হলে আমরা এককালীন একটা ক্লেম দিব, যেমন স্ট্রোক, অ্যাটাক, টিউমার, ক্যান্সার, এককালীন টাকা দেওয়া হচ্ছে। আবার স্ট্যান্ডার্ড লাইফ লিড করলে আমরা আউটডোরেও ডাক্তারের কাছে টাকা দিব। আল্লাহ না করুক কেউ মারা গেলে আমরা ওই পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিব। তাহলে আপনারা বলেন এই কাজগুলি কি আমাদের কল্যাণমুখী কাজ না? তো মানুষের কল্যাণে আমরা কাজ করছি না? এখন আপনি যখন ঠিক করবেন যে মানুষের কল্যাণে আপনি কাজ করছেন, সেই কাজটা কিন্তু আপনাকে কি করতে হবে? কষ্ট করে করতে হবে। যদি মানুষের অকল্যাণে কাজ করেন আপনার কাছে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, কিন্তু আপনি যখন মানুষের কল্যাণে কাজ করবেন তখন কিন্তু আপনাকে কাজটা একটু কষ্ট নিয়ে করতে হবে, একটু চ্যালেঞ্জ আছে এই কাজের, আছে না হালাল কাজে? যেমন ধরেন আপনার এই এলাকায় কি দুধ বিক্রেতা আছে না? দুধ নিয়ে কিন্তু বাজারে বসে থাকে, আমি গিয়ে দেখি যে পানি আছে কি না, কেমন দুধের কোয়ালিটি দেখা কিন্তু আমাদের নেই না, সে কিন্তু বসে থাকতে হয় তাকে। দুধ কি ভালো জিনিস না মন্দ জিনিস? ভালো জিনিস। আবার অনেক আছে মাদক ব্যবসায়ী, সে কি এসে বাজারে বসে থাকে? সে জঙ্গলের মধ্যে লুকায় আছে, ওখানেই খুঁজে কি করেন মাদক কিনে আনতেছে না, বেশি টাকা দিয়ে ভেজাল কিনা দেখার সুযোগ নাই, হাতের মুঠের মধ্যে দিছে নিয়ে যেয়ে দৌড় হচ্ছে না? তো তেমনই দেখেন আমরা দেখা গেল আমাদের সবাই এখানে মুসলিম, ঠিক কি না? হ্যাঁ, আপনি মুসলিম, আপনাকে ভালো কাজগুলো কিন্তু মানুষকে একটু জোর করে করতে হবে। যেমন আমাদের ইন্স্যুরেন্সে আপনি যখন একজন ভাইকে বলছেন যে ভাই আপনি আমাকে, ধরেন আপনার একটা আত্মীয় কাজেন, আকাশ ভাই আমার একজন কাজেন, আমি বললাম যে ভাই আপনি একটা আমাদের এখানে ইন্স্যুরেন্স করেন, সে কিন্তু পজিটিভভাবে নিচ্ছে না, ইন্স্যুরেন্স করব ঘোরাচ্ছে, করছে না, নানান রকম অজুহাত দাঁড় করায় না কাজ করতে গেলে। আচ্ছা বলেন তো, আমাদের মুসলিম আমরা যখন ছোট থেকে আমাদের বাবা মা, আমাদের পরিবার, আমাদের সমাজ আমাদের শেখাচ্ছে কি যে আমাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে না? নামাজ আপনার আমার কি উপর কি ফরজ কি না? এটা ছোট থেকে যে আপনি নামাজ পড়লে পুরস্কৃত হবেন, নামাজ না পড়লে আপনার আমার জন্য পানিশমেন্ট আছে, এই কথাটা কি আমরা সবাই জানি না? এখন দেখা গেল হঠাৎ এই যে আপনার ধরেন মাগরিবে আজান হবে, এখন এখানের মধ্যে দেখা গেল যে হয়তো আমাদের স্বল্প কয়েকজন লোক আছে যারা নামাজে যাবে না। এখন সে যদি নামাজে যাওয়ার সময়, যেমন আকাশ ভাই ধরেন কোথায় যাচ্ছে? নামাজে যাচ্ছে। কোথায় যাচ্ছে? নামাজে যাচ্ছে। উনি যদি এখন আমাকে বলে যে ভাই চলেন নামাজে যাই, আমি কি বলবো? আচ্ছা ভাই যাচ্ছি, বা একটা অজুহাত একটা কিন্তু দাঁড় করাবো না এরকম? আপনি ডিরেক্ট যাবেন না বা এরকম তো করতে পারবেন না কি মুসলিম হিসাবে? তখন উনি কিন্তু চলে গেল। বাট উনি যদি হাতটা ধরে আমাকে বলে যে ভাই চলেন আমার সাথে নামাজে যেতে হবে, উনি যদি আমাকে এভাবে জোর করে, আমি কি থাকবো? আপনি মুসলিম, আপনার পক্ষে কি থাকা সম্ভব? কেউ একজন আপনার পরিচিত ভালো মানুষ, যারা আপনার কাছের মানুষ, কেউ জোর করলো, কি করলো বলেন তো? জোর করলো আপনাকে নামাজের জন্য, তখন কি আপনি নামাজে না গিয়ে থাকতে পারবেন? হ্যাঁ ভাই, থাকতে পারবেন? আর নামাজে না গিয়ে থাকতে পারবেন না। তেমনি আমাদের এই যে ভালো কাজগুলো আপনাকে কি করতে হবে? আমার কাছের লোকদের কি করতে হবে? জোর করে করাইতে হবে। তেমনি এই পলিসিগুলো যখন আপনি করাবেন আপনার পরিচিত লোকদের, তখন আপনাকে একটু জোর করে করাইতে হবে যে না ভাই আপনি চলেন, আমাকে পলিসি করতে হবে, আমি এই কোম্পানিতে আছি, এই কোম্পানি ভালো কোম্পানি, গভর্নমেন্ট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান, আপনি মেডিকেল সাপোর্ট পাবেন, আপনি সঞ্চয় পাবেন, এটা আপনাকে করতে হবে। আমাকে কি করতে হবে বলেন তো? জোর খাটাইতে হবে, তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টও হবে। আপনি যদি জোর না খাটান তাহলে কি আপনার অ্যাকাউন্ট হবে না। আপনি দেখেন
অনেক সময় আমাদের কাছে কি করে, কাজ করতে গেলে আমাদের কাছে কি আলটিমেটলি কি কাজটা করে জানেন, মানুষের হচ্ছে ইগোটা কাজ করে। তো সেক্ষেত্রে আপনি এখানে এই প্রফেশনে আপনি যেমন অনেক সম্পদের মালিক হবেন, অনেক টাকার মালিক হবেন, তেমনই কিন্তু আপনি অনেক সম্মানিত ব্যক্তি হবেন। কীরকম, ধরেন আমাদের ম্যাক্সিমাম সময় কিন্তু আমাদের আত্মীয় স্বজনের সাথে কিন্তু দেখা গেল এখন সম্পর্ক খুবই কম, দেখা যায় না? কারণ দেখা গেল ব্যস্ত লাইফে আমরা যারা চাকরি করছি, ঢাকায় আছি বা বিভিন্ন জায়গায় আছি, বর্তমান সময় কিন্তু আত্মীয় স্বজনের সাথে মানুষের সম্পর্ক দিন বাই দিন কমে যাচ্ছে না? দেখবেন আপনার বাবা মা বোন ভাই বোন খালাতো বোন কাকাতো বোনের সাথে আপনার কিন্তু সম্পর্কটা একটু দূরে দূরে থাকছে। কেন থাকছে বলেন তো? কেন দূরে থাকে? আপনার মধ্যে যাতায়াত হয় না, হয়? যেমন আমরা অনেক সময় যারা ঢাকাতে কাজ করছি, এখানে কি আমরা সবাই স্থানীয়? একটু বাইরে আছি, ঈদের ছুটিতে যাই, তো এখন আপনার ধরেন যে কাজিনের সাথে ওর বাসায় আপনি যান না, ওর কাছাকাছি আপনি থাকেন না, তাহলে কি আপনার প্রতি ওই চোখের আড়াল হলে কি মনের আড়াল হয়ে যায় না মানুষ? তখন কি ভালোবাসার সম্পর্কটা আস্তে আস্তে দূরত্ব হয়ে যায় না? হ্যাঁ, বিপদে আপদে আমরা কিন্তু কাছে থাকতে পারি না, পারি? এখন আপনি কি করবেন, যে আমাকে কাজ করতে হলে সবার আগে কাজের পরিকল্পনা হচ্ছে আমার নিজের লোকদের সাথে কাজ করতে হবে। কিন্তু আমার নিজের লোকদের সাথে কাজ করতে গেলে কিন্তু আমাদের একটা ইগো কাজ করে। আচ্ছা ধরেন যে সমাজে হচ্ছে আমরা টাকা ধার লেনদেন করি না নিজের প্রয়োজনে, টাকা ধার দিলে কি সম্পর্ক নষ্ট হয়? হ্যাঁ, টাকা ধার দিলে কি সম্পর্ক নষ্ট হয়? না, টাকা ধার দিয়ে চাইতে গেলে সম্পর্ক নষ্ট হয়। টাকা ধার দিলে তো সম্পর্ক ভালো হয়, তাই না? যখন চাইতে যাবেন তখন সম্পর্ক নষ্ট হয়। আচ্ছা ধরেন আপনারা সবাই আমার কি কাজেন, এখন আমার হঠাৎ করে কি দরকার, 10,000 টাকা দরকার। এখন আমি আপনার কাছে গিয়ে ধরছি অনুরোধ যে ভাই আপনি আমাকে টাকা দেন, বোন আমাকে টাকা দেন। আমি একদিন কি করলাম, একদিনের ইগোটা বাদ দিয়ে আমি আপনার বাসায় গিয়ে অনেক অনুরোধ করেছি যে আমার টাকা দরকারই দরকার। এখন আপনি আমাকে কি করলেন, আমি যখন অনেক বেশি অনুরোধ করব আপনাকে, অনেক বেশি আপনার কাছে চাইবো, তখন কি আপনি আমাকে টাকা না দিয়ে পারবেন? হ্যাঁ, টাকা দিয়ে দিবেন। ধরেন আমি একদিনের লজ্জা শরম বাদ দিয়ে আপনার বাসায় গিয়ে টাকা আনছি, এখন এই টাকাটা তোলার জন্য আমার কাছে আপনার 10 বার রিকোয়েস্ট করতে হবে। আমি রিকোয়েস্ট করছি কয়বার? একবার। এই টাকা উঠানোর জন্য আপনাকে রিকোয়েস্ট করতে হবে 10 বার যে ভাই আমার অনেক অভাব, আমার বাচ্চা অসুস্থ, আমার বাজারে চাল নাই, আমার পাওনা টাকাটা দেন, হয় না? হ্যাঁ, হয় কি না? মানে টাকা ধার যাকে দিবেন সে আপনাকে রিকোয়েস্ট করবে একবার, ধার দেওয়ার পরে আপনাকে রিকোয়েস্ট করতে হবে 10 বার, তারপরে আমাদের লেনদেন করতে হয়, কিছুই করার নাই। তো সেরকম আপনি যদি ইন্স্যুরেন্স কাজ করেন, আপনি যদি এই কোম্পানির প্রতিনিধি হন, ধরেন আপনার খালাতো বোন খালাতো ভাই চাচা চাচি স্বাস্থ্য ভাইয়ের কাছে একদিন গিয়ে আপনি রিকোয়েস্ট করে বসছেন যে আপনাকে টাকা দিতেই হবে, আপনাকে এই কোম্পানিতে অ্যাকাউন্ট করতেই হবে। কয়বার বলছেন বলেন তো? একদিন আপনার ইগোটা বাদ দিয়ে আপনি অ্যাকাউন্টটা করাই দিলেন। এই অ্যাকাউন্টটা কতদিনের জন্য করাবেন বলেন তো? বুঝতে পারতেছেন তো আমার কথা? এই অ্যাকাউন্টটা কতদিনের জন্য করাবেন? 12 বছরের জন্য। তার মানে কি আগামী 12 বছর 10 বছর ওই ব্যক্তি আপনার কোম্পানির সাথে লেনদেন করবে, আপনার কোম্পানির সাথে ব্যাঙ্কগুলোর সাথে লেনদেন করে, মানে কি সে হিসাব করে রাখে যে আপনাকে সে টাকা জমা দেয়। তার মানে কি আগামী 12 বছর সে আপনার সাথে সুসম্পর্ক রাখবে। আপনি একবার ইগো ত্যাগ করে তাকে একটা অ্যাকাউন্ট করে তার থেকে টাকা এনে দিয়েছেন, আগামী 12 বছর সে আপনার কাছে কোনো ইগো রাখবে না। কেন রাখবে না জানেন? সে আপনার কোম্পানিতে টাকা রাখছে। ওই বোন ওই ভাই আগামী 12 বছর আপনাকে সম্মান করবে, আপনার সাথে ভালো সম্পর্ক রাখবে, তার ছেলে মেয়ের বিয়েতে আপনাকে দাওয়াত দিবে। কেন? সে আপনার কোম্পানিতে টাকা রেখেছে না? তো প্রথম অবস্থায় দেখেন, আপনাকে কাজ শুরু করতে হলে সবার আগে আপনাকে নিকটস্থ লোকদের নিয়ে কাজ করতে হবে। যেমন নিকটস্থ লোক, একজন মানুষের জীবনের সবচেয়ে আপন লোককে, মা বাবা ভাই বোন পরিবার আত্মীয় স্বজন আছে না? তো আজকে দেখেন আপনারা যদি প্রথম শুরু করতে চান, ধরেন আজ থেকে শুরু করবেন, নিজের আত্মীয় স্বজন দেখা গেল আমাদের 50 জন আছে না, ঢাকার বাহিরে বিভিন্ন গ্রামগঞ্জে আছে না, সেই 50 জনের নাম লিস্ট করে ফেলেন। লিস্ট করে তাদের বলেন যে আপনাদের একটা করে অ্যাকাউন্ট করে হেলথ কার্ড নিতে হবে, একটা করে সঞ্চয় অ্যাকাউন্ট ব্যাঙ্কগুলো নিতে হবে। আপনার পরিবার এই প্রতিবেশী আছে না 50 জন, ফ্রেন্ড সার্কেল আছে না 50 জন, আপনি যদি 100 জন লোকের একটা লিস্ট করে কাজ শুরু করেন,
দেখা গেল প্রথম মাসে আপনি গিয়েছেন 15 জনের কাছে, অ্যাকাউন্ট নিছে 5 জন। দ্বিতীয় মাসে আবার 15 জনের কাছে দিয়েছেন, অ্যাকাউন্ট নিছে 5 জন। তৃতীয় মাসে আবার 15 জনের কাছে গেছেন, অ্যাকাউন্ট নিছে 5 জন। আমি মনে করি যে 15টা অ্যাকাউন্ট যদি আপনি করাইতে পারেন, এই 15টা ব্যক্তিকে যদি টাইমলি রিসিট, দলিল, এই সার্ভিসগুলো বুঝিয়ে দিতে পারেন, এর মধ্যে এই টেলিমেডিসিন সার্ভিসগুলো যদি নেওয়ার অভ্যস্ত করতে পারেন, আমি মনে করি আপনাকে আর নতুন কাউকে গিয়ে বলতে হবে না যে ভাই অ্যাকাউন্ট করেন। এই 15 জন ব্যক্তির কাছে, 15টা পরিবারের ব্যক্তির কাছে অ্যাকাউন্ট করেছেন না, তাদের নিকটস্থ লোক আছে না, এই 15 জন ব্যক্তি যদি আপনার অ্যাকাউন্ট হোল্ডার যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, তাদের দিয়ে যদি বলেন ভাই আপনি একটা করে অ্যাকাউন্ট করাই দেন আপনার আত্মীয় স্বজন, পরিবার বা তার রিলেটিভদের, 15 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 120, 120 থেকে 240, এভাবে আপনার অ্যাকাউন্টটা আমাকে রাইজ করতে হবে। অর্থাৎ আপনাকে আমাকে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। কারণ আপনার একার কথাই কিন্তু 100 জন লোক অ্যাকাউন্ট করবে না, কিন্তু সেই ব্যক্তিদের কথাই কিন্তু অ্যাকাউন্ট করবে, ঠিক কি না বলেন? এক বোন আরেক বোনকে যদি বলে যে তুমি একটা অ্যাকাউন্ট করবে না, মিস হবে। কারণ বোন বলছে আমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, আপনি গিয়ে ফোর্স করেন, দেখেন সাথে সাথে টাকা বের করে দিবে। তো আমাদের ক্লায়েন্টের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আমরা মনে করি যে গ্রাহক বেশি কিছু চায় না, গ্রাহককে আমরা যে কমিটমেন্টটা দেই সেই কমিটমেন্টটা রক্ষা করলে কিন্তু গ্রাহক সন্তুষ্ট আমাদের উপর। বেশি কিছু চাই বলেন তো? কিন্তু সেই ক্ষেত্রে আমরা সেই কমিটমেন্টটা যারা রক্ষা করতে পারবো তারাই কিন্তু এই কোম্পানিতে ভালো করতে পারবো। আর আমাদের এখানে দেখবেন কি পাওয়া যায় বলেন তো? কমিশন পাওয়া যায়। আপনারা আস্তে আস্তে শিডিউলটা দেখবেন, স্যালারি পাওয়া যায়, মোবাইল বিল পাওয়া যায়। আবার এই গ্রুপ ইন্স্যুরেন্স আছে। এই প্রফেশনটা কিন্তু একটা অর্ডিনারি প্রফেশন। অর্ডিনারি প্রফেশন বলতে দেখেন যে আজকে যারা এই যে হামিম বা বড় বড় গার্মেন্টস আছে না, এখানকার কি ভালো ভালো পজিশনের নাম কি? যেমন PM, প্রোডাকশন ম্যানেজার, ভালো পজিশন না? ভালো টাকা ইনকাম করে কি না? এখন যদি প্রোডাকশন ম্যানেজার চাই যে আমি এই সপ্তাহে কক্সবাজার যাব, এই মাসে যেতে পারবে? হ্যাঁ, ছুটি দেয়? গার্মেন্টসের প্রোডাকশন ম্যানেজাররা ছুটি পায়, ফিনিশিং ম্যানেজাররা হ্যাঁ ছুটির চিন্তাটা খুব কম করে, নির্দিষ্ট টাইম ছাড়া পায়, এরকম সময় হয় না। কিন্তু এই যেমন দেখেন আগামী মাসের 7 তারিখে আমাদের কোম্পানি থেকে কিন্তু কক্সবাজার অ্যানুয়াল কনফারেন্স হচ্ছে। কক্সবাজার আমাদের সারা বাংলাদেশে দেখা গেল 700-800 জন লোক সেখানে উপস্থিত থাকবে, আমাদের কোম্পানি প্রতিনিধি। সারা বাংলাদেশ থেকে যখন লোক আসবে আপনি অ্যাটেন্ড করলে বুঝতে পারবেন, সেখানে দেখা গেল হয়তো আমার কথা আপনার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু যখন এই কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন স্যারের মুখ থেকে যখন কথা শুনবেন আপনি, তখন আপনার বিশ্বাসটা আরও দৃঢ় হবে। এই কোম্পানির চেয়ারম্যানের কাছ থেকে মোথার গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী স্যারের যখন কথা শুনবেন, তখন আপনার ফেথটা, আস্থাটা আরও দৃঢ় হবে। অর্থাৎ মানুষ কিন্তু পৃথিবীতে যা করে সব বিশ্বাসের জন্য। আপনি যদি এই সিস্টেমকে বিশ্বাস করেন, আপনি যদি মনে করেন, বিশ্বাস করেন যে আমি ভালো করতে পারবো, তবেই কিন্তু আপনি সফল হবেন এখানে। তো যাই হোক, আপনি দেখেন আমি হিসাব করে দেখেছি আপনার লাইফে কত টাকা দরকার। আপনার লাইফে একজন মানুষ বর্তমান সময়ে যদি আপনি চান যে আপনার লাইফে ন্যূনতম 1 কোটি টাকা ইনকাম যদি আপনি করেন, আপনার মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব আপনার মৃত্যুর আগ পর্যন্ত, ঠিক কিনা? মাত্র 240টা অ্যাকাউন্ট করলে আমাদের এখানে ফার্স্ট ইয়ার কমিশন, স্যালারি, ইনসেন্টিভ, সেকেন্ড ইয়ার কমিশন, থার্ড ইয়ার কমিশন মিলে প্রায় 1 কোটি টাকার মতো গ্রাহককে আমাদের একজন এজেন্ট ইনকাম করে মাত্র FA থেকে। যদি থাকেন আজকে হয়তো আপনি চিন্তা করছেন 10,000, 12,000, বা 3 মাস পর দেখবেন আপনি 30,000, 1 বছর পর দেখবেন আপনি এখানে 1 লাখ টাকা প্লাস আপনার ইনকাম থাকবে। আপনি পিছিয়ে না, আপনি নারী, আপনি পিছিয়ে না। আপনি আজকে ইনকাম 10,000 টাকা ডাজ নট বেটার, বাট আপনি আজ থেকে পরিশ্রম করেন, দেখবেন আগামী 3 মাস পরে আপনি বেঙ্গলে বড় একটা চেঞ্জ লাইফ কিন্তু লিড করতে পারবেন ইনশাআল্লাহ। সেই সুযোগ কিন্তু রয়ে গেছে। আচ্ছা বলেন তো, আপনাদের এই কোম্পানি নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? আচ্ছা, গ্রাহকের কাছে যখন চলে যান, যখন গ্রাহকের কাছে আপনারা যান, তখন গ্রাহক কি বলে? এই মেডিকেল সার্ভিস দরকার, টেলিমেডিসিন সার্ভিস দরকার, সঞ্চয় দরকার, মারা গেলে একটা আর্থিক ক্ষতিপূরণ দরকার, সব দরকারি জিনিস নিয়ে কাজ করছি না আমরা। কিন্তু গ্রাহক কি বলে? জি বলছেন তো কয়দিন থাকবে কোম্পানি, এরকম না? অবিশ্বাস করে না, বিশ্বাসটা থাকে না। তো সেক্ষেত্রে দেখেন আমাদের কোম্পানির বেসমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। আচ্ছা, এই যে কোম্পানিটা আছে, বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান কি আছে? ব্যাংক কি পালায় যায়? হ্যাঁ, বিশ্বাসের শীর্ষে না? তেমনই আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ডিরেক্ট অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে। এখানে আপনি কিন্তু রেভিনিউ স্ট্যাম্পের উপর আমরা দলিল দেই। মানুষ বিশ্বাসের জন্য কি চাইবে বলেন তো?
দলিল আপনার সাথে আমার একটা যদি চুক্তি হয়, আপনি কি চাইবেন যে ভাই আমাকে একটা দলিল করে দেন, ডিড করে দেন, চাই না আমি? তো তেমনই আমার গ্রাহককে সরকারি স্ট্যাম্পের উপর ডিড করে দিচ্ছি। আমাদের বিনিয়োগের খাত সম্পূর্ণ গভর্নমেন্টের নির্দিষ্ট খাত আছে, যেখানে কোনো খেলাপি নাই। যেমন একটা ব্যাংকের কিন্তু রিস্ক আছে। কেন? ব্যাংকে টাকা কার? আপনার আমার সবার জনগণের টাকা না? আপনার আমার টাকা নিয়ে কী করছে? ব্যাংক আরেক ভাইকে 100 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকা লোন দিচ্ছে না? সেই লোন অনেক সময় খেলাপি হলে কি হয়? ব্যাংক তারল্য সংকটে পড়ে